Injustice anywhere is a threat to justice everywhere. কথাটা বলেছিলেন আমেরিকান সিভিল রাইটস আন্দোলনের অন্যতম নেতা মার্টিন লুথার কিং জুনিয়র। এই কথার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন হতে পারে, ইনজাস্টিস কিভাবে হয়? ইনজাস্টিস হতে পারে নানাভাবে, নানা অবয়বে। একটা সত্য ঘটনা বলি, ঘটনা শুনলেই অবিচারের রকম ফেরের কিছুটা ধারণা আপনি পাবেন। যার ঘটনা বলছি তিনি ২৭ বছরের এক আফগান নারী, নাম ফারখুন্দা মালিকজাদা। পড়াশোনায় চৌকো সেই নারী বেশ ধর্মপ্রাণ। তার প্রতিদিনের রুটিনের একটি হচ্ছে তিনি নিয়মিত স্থানীয় শাহ দো শামশির মসজিদে যেতেন। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, বিখ্যাত এই মসজিদের ছিল একটা বিশেষ বৈশিষ্ট্য। এখানে মানুষ যেমন উপাসনার জন্য আসে, পাশাপাশি এখানে হয় কিছু কুসংস্কারেরও চর্চা। যে কুসংস্কারের মধ্যে একটি হচ্ছে তাবিজ বিক্রি করা। স্থানীয় মানুষজন দেদারসে এই তাবিজ কেনে, কারণ তারা মনে করে এই তাবিজ তাদের ভাগ্য পাল্টে দেবে। প্রতিদিনের মতো একদিন ফারখুন্দা মসজিদে গিয়েছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন এক লোক মানুষকে মিথ্যা বুঝিয়ে তাবিজ বিক্রি করছে। ফারখুন্দা লোকটির কাছে গেলেন এবং প্রতিবাদ করে বললেন তিনি যা করছেন সেটি প্রতারণা। ফারখুন্দার প্রতিবাদ শুনে তাবিজ বিক্রেতা লোকটি তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি চিৎকার করে লোক জড়ো করতে থাকলেন আর চেঁচিয়ে বলতে লাগলেন, এই মেয়েটি পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে। চোখের নিমিষে মানুষ জড়ো হলো এবং কোনো কিছু জিজ্ঞাসা না করেই বিক্ষুব্ধ লোকজন ফারখুন্দার চুলের মুঠি ধরে তাকে রাস্তায় ফেললো এবং নির্মমভাবে তাকে মারা শুরু করলো। পাশেই দাঁড়িয়েছিল কিছু পুলিশ অফিসার। অবাক করা ব্যাপার হলো, কিছু করার বদলে তারাও দেখতে লাগলো এই নৃশংস ঘটনাটা। আস্তে আস্তে নৃশংসতা বাড়তে লাগলো। ফারখুন্দার শরীরে বৃষ্টির মতো পড়তে লাগলো ঘুষি, লাথি, আঘাত। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে লাগলো, কেউ আবার আক্রমণকারীদের উৎসাহ দিতে লাগলো চিৎকার করে। এদিকে তীব্র গণপিটুনিতে ততক্ষণে ফারখুন্দা জ্ঞান হারিয়েছেন। আর তখনই করা হলো একটা ভয়ঙ্কর কাজ। একটা গাড়ি চালিয়ে অচেতন ফারখুন্দার গায়ের উপর দিয়ে চালিয়ে গেলেন একজন। থেততে যাওয়া ফারখুন্দার দেহকে এরপরে নিয়ে যাওয়া হলো কাবুল নদীর পাড়ে। তাকে পোড়ানো হলো আগুনে। সবার চোখের সামনে মব জাস্টিস কায়েম করা হলো। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল সবাইকে, সারা বিশ্বে তোলপাড় তুলেছিল ঘটনাটা। এই ঘটনাটাকে যদি একটু গভীরভাবে খেয়াল করি, দেখবেন এখানে কিছু এলিমেন্টস আছে। প্রথমত, ফারখুন্দাকে অ্যাটাক করার জন্য তাবিজ বিক্রেতা মিস ইনফরমেশন ছড়ালেন। তার এই মিথ্যা তথ্যে মানুষ ট্রিগার্ড হয়ে ঘটনাস্থলে এলো। তারা কোনো কিছু যাচাই বাছাই করল না, বরং সন্দেহ করল যে ফারখুন্দা আসলেই কোরআন শরীফ পুড়িয়েছেন। কিন্তু তারা এটা ভুলে গেল, ধারণা কিংবা সন্দেহ আসলে কোনো প্রমাণ নয়। আইন শৃঙ্খলা আছে, বিচার ব্যবস্থা আছে, আছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অপরাধীরও আত্মপক্ষ সমর্থনের অধিকার। কিন্তু ফারখুন্দার ক্ষেত্রে এসবের কিছুই করা হলো না, বরং ফারখুন্দার সাথে যেটা হলো এক শব্দে বলা যায় ইনজাস্টিস। পৃথিবীর যে লিগ্যাল সিস্টেমের দিকেই তাকান না কেন, দেখবেন একটা ডক্ট্রিন সবখানে কমন, সেটা হচ্ছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। অর্থাৎ বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগে পর্যন্ত সবাই নির্দোষ। সবারই আছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, সবারই নিজের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপনের সুযোগ আছে। এই ডক্ট্রিনটা গুরুত্বপূর্ণ, কারণ যদি এই ডক্ট্রিন না থাকতো তাহলে ব্যক্তিগত শত্রুতা, গুজব কিংবা আগে থেকে পুষে রাখা বদ্ধমূল ধারণার ভিত্তিতে একজন আরেকজনকে ক্রমাগত আক্রমণ কিংবা হেনস্থা করার মোক্ষম একটা সুযোগ পেয়ে যেত। এই ডক্ট্রিনের পাশাপাশি আছে আরও কিছু বিষয়। আইনের মৌলিক উপাদান হিসেবেই ধরা হয় যেগুলোকে। ন্যাচারাল জাস্টিস, রোমান আইনের জাস্ট ন্যাচারাল থেকে উৎপত্তি হওয়া যে মতবাদকে বিশ্লেষণ করলে পাওয়া যায় দুটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রথমটি হচ্ছে অডি আলটারাম পার্টাম, অর্থাৎ চূড়ান্ত বিচার করার আগে শুনতে হবে অভিযুক্ত এবং অভিযোগকারী এই দুই পক্ষের কথাই। দ্বিতীয়টি হচ্ছে নেমো জুডেক্স ইন কজ সুয়া, অর্থাৎ রায় দেওয়ার ক্ষেত্রে বিচারককে হতে হবে নিরপেক্ষ, পক্ষপাত দুষ্ট হতে পারবে না সে, এবং আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রে দুই পক্ষই পাবে সমান অধিকার। একটু আগে ফারখুন্দার যে ঘটনা শুনলেন, সেই ঘটনার ন্যাচারাল জাস্টিস এবং ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, এই দুই মতবাদের একটিকেও কি উপস্থিত থেকে দেখেছেন আপনি? অবিচার ঠিক কীভাবে থাবা গেড়ে বসে তার খানিকটা ধারণা কি পাচ্ছেন? আরেকটা ঘটনা দেখি। 1931 সালের 25শে মার্চ 12 থেকে 19 বছরের 9 জন আফ্রিকান আমেরিকান টিনেজার ট্রেনে চেপে কাজের সন্ধানে অ্যালাবামার দিকে যাচ্ছিল। ট্রেনে যাওয়ার সময় এই কৃষ্ণাঙ্গ কিশোরদের সাথে কিছু শ্বেতাঙ্গ যুবকের হয় কথা কাটাকাটি, সেখান থেকে হাতাহাতি গড়ায় মারামারিতে। যে মারামারিতে যেতে এই ব্ল্যাক টিনেজাররা, ছেলেগুলো মিলে তখন হোয়াইট ছেলেদের পরাজিত গ্রুপটাকে ট্রেন থেকে বের করে দেয়।
বিক্ষুব্ধ শ্বেতাঙ্গ ছেলেরা চলে যায় স্থানীয় পুলিশ স্টেশনে। পুলিশের কাছে নালিশ করে, পুলিশ ট্রেন থামানোর ব্যবস্থা করে এবং ওঠে সেই বগিতে যে বগিতে আছে এই 9 কিশোর। গল্পে টুইস্ট আসে কিন্তু একটু পরে। যে বগিতে এই ঘটনা ঘটেছে সেই বগিতে ছিল 2 জন শ্বেতাঙ্গ তরুণী। কোনো এক অদ্ভুত কারণে তারা করে বসে এক অদ্ভুত অভিযোগ। তারা জানায় এই 9টি ছেলে নাকি তাদের শ্লীলতাহানি করেছে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, এমন এক সময়ের কথা বলা হচ্ছে যখন বর্ণবাদ বেশ চরম আকার ধারণ করেছে আমেরিকায়। এমন এক সময় চলছে তখন যখন কৃষ্ণাঙ্গ আমেরিকানরা অন্য অনেক কিছুর পাশাপাশি আইনি অধিকার থেকেও বঞ্চিত। বলাই বাহুল্য, এই 2 নারীর অভিযোগের ভিত্তিতে কোনো এভিডেন্স বা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এই 9 কিশোরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মামলা ওঠে কোর্টে। সেখানে যারা জুরি ছিলেন সবাই ছিলেন শ্বেতাঙ্গ। তাদের কাউরই যে ন্যায় বিচার দেওয়ার ইচ্ছা নেই তা বোঝা যায় প্রথম থেকেই, যার ফলাফলে মামলা চলে মাত্র কয়েকদিন। কোনো সাবস্টেন্সিয়াল এভিডেন্স কোর্টে সাবমিট করা হয় না এবং শেষে এসে অভিযুক্ত 9 ছেলের মধ্যে 8 জনকেই দেয়া হয় মৃত্যুদণ্ড। একজনের বয়স কম বলে তাকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। অনেক বছর পরে এসে এই মামলার রায় পাল্টায়। প্রমাণিত হয় এই 9 কিশোর কারও শ্লীলতাহানি করেনি। এমনকি অভিযোগকারী 2 নারীও স্বীকার করেন তারা মিথ্যা অভিযোগ করেছিলেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পরবর্তীতে এই 9 কিশোরের কেউ কেউ ছাড়াও পায়। কিন্তু পেলে লাভ কি? ততদিনে তাদের জীবন থেকে চলে গিয়েছে অনেকগুলো বসন্ত, আর নামের পাশে সেটে বসেছে ক্রিমিনাল ট্যাগ। ইতিহাসের বিখ্যাত দ্য স্কটসবোরো বয়েজ কেস এভাবেই রূপান্তরিত হয় সিভিল রাইটস ইতিহাসের অন্যতম এক গুরুত্বপূর্ণ মামলায়। এই মামলা থেকে এটা বুঝতে কষ্ট হয় না মোটেও, গায়ের চামড়াই এই কিশোরদের এমন দুর্ভাগ্যের কারণ। কৃষ্ণাঙ্গ মানেই অপরাধী, ধর্ষক, এই অ্যাজাম্পশন এবং আগে থেকে পুষে রাখা বদ্ধমূল ধারণাই কাল হয়ে দাঁড়ায় এই কিশোরদের জন্য, যার ইম্প্যাক্ট পড়ে এই মানুষগুলোর গোটা জীবনে। অ্যাজাম্পশন কিভাবে রূপান্তরিত হয় ইনজাস্টিসে, সেটা কি আপনি একটু ধরতে পারছেন এখন? এই প্রসঙ্গ থেকে এবার আসে 2টি টার্মে। এমন 2টি টার্ম যাদের নাম জানে না অথচ এই সময় বসবাস করে এমন মানুষ নেই একজনও। টার্ম 2টির নাম মোরাল পুলিশিং এবং মব জাস্টিস। একটু খেয়াল করলে দেখবেন আমাদের চারপাশে মানুষ বিচিত্র, সবার বেড়ে ওঠা একরকম নয়, শিক্ষার পদ্ধতি একরকম নয়, স্বভাবরুচি একরকম নয়, এক নয় মোরালিটির সংজ্ঞাও, এবং এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক বিষয়টাই অস্বাভাবিক হয়ে যায় যখন মানুষ নিজের স্বতন্ত্র মোরালিটির লেসন অন্যের ওপরে চাপিয়ে দিতে চায়, অন্যকে নিজের মোরাল গ্রাউন্ড অনুযায়ী বিচার করা শুরু করে। কে কি বলবে, কে কি পড়বে, কে কিভাবে চলবে, সেটার দায়িত্ব যখন তথাকথিত গেট কিপার্স অব দ্য সোসাইটি নিজের হাতে তুলে নিতে চায় এবং বায়াসড জাজমেন্ট দেয়া শুরু করে, সেখান থেকেই শুরু হয় সমস্যা। ধরা যাক আপনি প্রকাশ্যে এমন কিছু একটা করলেন যেটা আপাত দৃষ্টিতে বেশ তুচ্ছ একটা ঘটনা, কিন্তু এই ঘটনাই মোরাল পুলিশদের পছন্দ হলো না। তখন তারা যেটা করবে, তারা আপনাকে তীব্রভাবে আক্রমণ করবে এবং আপনি তাদেরকে যুক্তি দিয়ে কিছুতেই বোঝাতে পারবেন না, কারণ তাদের মাইন্ডসেট আগে থেকেই ফিক্সড, এবং এমনভাবে ফিক্সড পৃথিবীর কোনো যুক্তি দিয়ে সেটা আর পরিবর্তন করা সম্ভব নয়। পাশাপাশি আপনি যখনই এই মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে কিছু বলবেন, কিছু লিখবেন অথবা কিছু করবেন, আপনাকে মুখোমুখি হতে হবে ব্যাকল্যাশেরও। মোরাল পুলিশিংয়ের সাথে আবার খুব গভীর সম্পর্ক আছে মব জাস্টিসের। জাস্টিসের ক্ষেত্রে যখন এভিডেন্সকে ডমিনেট করে অ্যাজাম্পশন হয় কেন্দ্রীয় চরিত্র, তখনই মূলত সামনে চলে আসে মব জাস্টিস। তৈরি হয় এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে মানুষ বিক্ষুব্ধ হয়ে আইন নিজেদের হাতে তুলে নেয়, অ্যাটাক করে নিজের মতের সাথে ভিন্নমত পোষণ করা অন্য যে কাউকে। এই প্রসঙ্গে একটা ঘটনা খুব সাড়া ফেলেছিল। 2020 সাল নাইজেরিয়ার এক লোকাল রাস্তায় এক লোককে চোর অপবাদ দিয়ে ঘিরে ধরল কিছু মানুষ। কেউই সত্য মিথ্যার তোয়াক্কা না করে লোকটাকে মারতে লাগলো নির্দয়ভাবে। লোকটা যদিও বলতে লাগলো সে নির্দোষ, কিন্তু কেউ তার কথাটা শুনল না। সবার হাত পা চলতে লাগলো বিদ্যুৎ গতিতে। ফিউরিয়াস মব এভাবেই কোনো এভিডেন্স জাস্টিফিকেশনের ধার না ধরে জ্যান্ত লোকটাকে মেরে ফেলল কিছুক্ষণের মধ্যে। এরপর লাশটির গায়ে আগুন ধরিয়ে দেয়া হলো। সবার চোখের সামনে মানুষটি পুড়তে লাগলো দাউ দাউ করে। মব জাস্টিসের নামকরণকে খানিকটা প্রশ্নবিদ্ধ করেই সবার চোখের সামনে জলজলে অবয়বে এক্সিকিউটেড হলো আরও একটি ইনজাস্টিস। এরকম অজস্র নৃশংস ঘটনার মধ্যে একটি মাত্র উদাহরণ হিসাবে আমি এখানে ব্যবহার করলাম। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে গত দশকে নাইজেরিয়ায় হয়েছে 555টিরও বেশি মব ভায়োলেন্সের ঘটনা, এবং অধিকাংশ ক্ষেত্রেই যাদের উপর অ্যাটাক হয়েছে তারা ছিলেন নির্দোষ। নাইজেরিয়া অনেক দূরের দেশ, বাংলাদেশের পরিসংখ্যান শিউরে ওঠার মতো। বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে আগস্ট 2024 থেকে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে কমপক্ষে 114টি
মব জাস্টিসের ঘটনা ঘটেছে বাংলাদেশে। যেসব ঘটনায় মারা গিয়েছে 119 জন, আহত হয়েছে 74 জন, আবার যার মধ্যে 30টি ঘটনায় ঘটেছে এই বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে। খেয়াল করলে দেখবেন মব জাস্টিস আর মোরাল পুলিশিং দুই ক্ষেত্রেই উপেক্ষিত থাকে ল অ্যান্ড জাস্টিস। দুই ক্ষেত্রে একদল মানুষ মনে করে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ক্ষমতা তাদের আছে। দুই ক্ষেত্রেই বিক্ষুব্ধ মানুষজন অ্যাটাক করে নির্দোষ মানুষকে। এবং এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, মূলত মব ভায়োলেন্স এবং মোরাল পুলিশিং সেই সব এলাকাতেই বেশি হয় যেখানে আইন শৃঙ্খলার উপর মানুষের খুব একটা ভরসা নেই, যেখানে লিগ্যাল ইনস্টিটিউশনগুলো দুর্বল এবং যেখানে কালেকটিভ অ্যাগ্রেশন র্যাশনাল থটসকে ডমিনেট করতে পারে। এবং এতে করে যেটা হয়, এই দুই ফ্যাক্টর মিলে তৈরি হয় একটা ভয়ের সংস্কৃতি। ভিন্ন মতের মানুষ চুপ হয়ে যায়, নোংরা ডমিনেশনের একটা সাইকেল চলতেই থাকে। অ্যাজাম্পশন কিংবা প্রিডিটারমাইন্ড মাইন্ডসেট থেকে মানুষের এই যে অ্যাকশন কিংবা অ্যাটাক, এসবের পেছনে আছে কিছু সাইকোলজিক্যাল থটসও, যার শুরুতেই আসবে কগনিটিভ শর্টকাটসের প্রসঙ্গ। সৃষ্টির একেবারে শুরু থেকে মানুষের মস্তিষ্ক কুইক ডিসিশন নিতে অভ্যস্ত। এর কারণ সার্ভাইভাল স্ট্র্যাটেজিতে কুইক ডিসিশন যারা নিতে পারে, সার্ভাইভাল অব দ্য ফিটেস্টের নিয়ম মেনে তারাই টিকে থাকে দীর্ঘমেয়াদে। ঠিক এ কারণেই যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মস্তিষ্ক যেটা করে, আশপাশ থেকে রিসিভ করা সব ইনফরমেশনকে অ্যানালাইসিস করার বদলে ভরসা করে হিউরিস্টিক্সের উপরে। হিউরিস্টিক্স মূলত ব্রেইনের একটা শর্টকাট, যেটা মানুষকে র্যাপিড জাজমেন্ট নিতে হেল্প করে। যেমন ধরা যাক, পেপারে বেশ কিছুদিন ধরে আপনি খুনের খবর পড়লেন, এরপর যেটা হবে, আপনি রাস্তায় সন্দেহজনক আচরণ করা কাউকে দেখলেই তাকে খুনি ভেবে বসবেন। আপনার ব্রেইন হিউরিস্টিক্স আপনাকে এমনভাবে গাইড করবে, অথচ এমনটা হতেই পারে সন্দেহজনক আচরণ করা লোকটা নির্দোষ, কিন্তু আপনার ব্রেইন এই দিকটাকে স্রেফ ইগনোর করে আপনাকে সেই দিকে দিয়ে ভাবায়, যেখানে আপনি সহজে কনক্লুশনে পৌঁছতে পারবেন। অর্থাৎ এই কথাবার্তা থেকে স্পষ্ট এটাই, আমাদের ব্রেইনও মূলত লজিকের চেয়ে অ্যাজাম্পশনকে প্রায়োরিটি দেয় বেশি। কগনিটিভ শর্টকাটস থেকে এবার আমরা যাই আরেকটা প্রসঙ্গে। মানুষের এই যে অ্যাজাম্পশন, এর অনেকটুকুই ডিফাইন্ড হয় ইমোশনাল নানা অ্যাক্টিভিটি থেকে। ভয়, রাগ কিংবা ভালোবাসা আমাদের চারপাশে রিয়েলিটির ন্যারেটিভ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। সাইকোলজিক্যাল স্টাডিজে উঠে এসেছে এটিও। র্যাশনাল থটকে ইজিলি বাইপাস করতে পারে ইমোশন, যেটি পরিচিত স্ন্যাপ জাজমেন্ট নামেও। ভয় কিভাবে আমাদের র্যাশনাল থটসকে কন্ট্রোল করে এবং সেটার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে, সেটার জন্য একটা ঘটনা বলি এবার। বলাই বাহুল্য, এটাও কিন্তু সত্যি ঘটনা। গল্পের প্রেক্ষাপট আমেরিকার ম্যাসাচুসেটসের সালেম নামের একটা গ্রাম। এই গ্রামের মানুষজন পিউরিটান গোত্রের। পিউরিটান গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে এই গোত্রের মানুষেরা জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি খুব সিরিয়াসলি মেনে চলে। ধর্মীয় বিধিনিষেধ মেনে চলার কারণে অতি প্রাকৃত শক্তির অস্তিত্ব নিয়েও তাদের মনে অগাধ বিশ্বাস। তারা বিশ্বাস করত ডেভিল বা শয়তান তাদের আশেপাশেই আছে, এবং যখনই তারা রোগ বালাই, ফসলের ক্ষতি কিংবা দাঙ্গা দেখত, তারা এসবকে শয়তানের কলকাঠি বলে চিহ্নিত করত। তাছাড়া গ্রামের যেসব নারী প্রচলিত বিধিনিষেধ মানত না, তাদেরকে ডাইনি ট্যাগ দেওয়া হতো, কাউকে কাউকে সমাজচ্যুতও করা হতো। এরই মধ্যে ঘটল এক ঘটনা। 1692 সালের জানুয়ারি মাস। সালেম গ্রামের কিছু নারী অস্বাভাবিক আচরণ করা শুরু করলো। খিঁচুনি, চিৎকার এবং থেকে থেকে অজ্ঞান হয়ে যেতে লাগলো কেউ কেউ। যে সময়ের কথা বলছি, সে সময় চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত হয়নি। ডাক্তাররাও তাই নারীদের এই অস্বাভাবিক আচরণের কারণ খুঁজে পেলেন না। বলাই বাহুল্য, গ্রামবাসীরা ধরেই নিল তখন এই নারীদের ওপর অপশক্তি ভর করেছে। তারপর তারা নারীদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করা শুরু করলো তাদের এই যে অবস্থা, এই অবস্থার পেছনে তারা কাউকে সন্দেহ করে কিনা, অর্থাৎ কেউ কালো জাদু করে তাদেরকে এমন পরিস্থিতিতে ফেলেছে কিনা। এই প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু হয় তখন। মানুষজনের ক্রমাগত প্রশ্নে জেরাবার হয়ে এই নারীরা কিছু মানুষকে অভিযুক্ত করে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কোর্টও শুধুমাত্র মৌলিক অভিযোগের উপর ভিত্তি করে এবং কোনো সাক্ষ্য প্রমাণ না দেখেই অভিযুক্ত মানুষদের গ্রেপ্তার করা শুরু করে। গ্রেফতার হওয়া মানুষের সংখ্যা হয়ে যায় 150 জনেরও বেশি। পরবর্তীতে এদের মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, বাকিদেরকে দেয়া হয় বিভিন্ন মেয়াদের শাস্তি। সময় গড়ায় এই মামলা, অর্থাৎ সালেম উইচ ট্রায়ালস মামলা নিয়ে বিস্তর কথাবার্তা হয়। পক্ষে বিপক্ষে অনেক রকম মতামত উঠে আসে এবং শেষ পর্যন্ত কোর্ট অনেক অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি দিতে বাধ্য হন। কিন্তু ততদিনে বেশ দেরি হয়ে গিয়েছে। ভুল বিচারের শিকার হয়ে অনেক মানুষ ততদিনে কারাগারের মধ্যেই বরণ করে নিয়েছেন মৃত্যুকে। মানুষের ভয় এবং অ্যাজাম্পশন বেসড জাজমেন্ট কীভাবে নির্দোষ মানুষের জীবন কেড়ে নিতে পারে দেদারসে, সেটার সপক্ষেই এক উজ্জ্বল প্রমাণ হয়ে থাকবে এই বিখ্যাত ঘটনা। খুব ছোটবেলা থেকে আমরা যে সমাজে বড় হয়ে উঠি, আশেপাশের যে মানুষের সাহচর্য পাই, চারপাশে যে কালচারাল ন্যারেটিভ দেখি, তার বেসিসই আমাদের থট প্রসেস, মোরালিটি এবং অ্যাজাম্পশনের অবয়ব তৈরি হয়।
কোনটাকে অ্যাপ্রিসিয়েট করা হবে আর কোনটাকে অ্যাটাক, সেটার চর্চাও শুরু হয় এই কালচারাল ইনফ্লুয়েন্স থেকেই। এই ইনফ্লুয়েন্সের আবার দুটি ক্যাটাগরি আছে। প্রথমটি মিডিয়া ইনফ্লুয়েন্স, খবরের কাগজের চটকদার সংবাদ থেকে সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জিত তথ্য সবকিছুই প্রভাব রাখে মানুষের অ্যাজাম্পশনে, যে কারণে মিথ্যা সংবাদ এবং গুজব ছড়ায় বিদ্যুতের গতিতে। দুঃখের ব্যাপার এটাই, মানুষ এসব গুজব বিশ্বাসও করে, আবার এসবের ভিত্তিতে আক্রমণও করে মানুষকে। দ্বিতীয় হচ্ছে গ্রুপ থিঙ্ক। এক গ্রুপের দলভুক্ত মানুষেরা একরকম জিনিস বিশ্বাস করে, তাদের থট প্রসেসও একই রকম থাকে এবং ভিন্ন মত দিলে গ্রুপের বাইরে চলে যেতে হবে এই ভয় থেকে তারা ভিন্ন মতের চর্চাও করে না। সাধারণত এই একই গ্রুপভুক্ত মানুষেরাই অ্যাজাম্পশনের বেসিসে সিদ্ধান্ত নেয় সবচাইতে বেশি। মব জাস্টিসের প্রোটাগনিস্ট হিসেবে অধিকাংশ সময় খুঁজে পাওয়া যায় একই দলভুক্ত মানুষদের। মানুষের এই যে অ্যাজাম্পশন বেসড অ্যাক্টিভিটি, এটা নিয়ে ফিলোসফিক্যাল ডিসকাশন চলেছে সময়ের একেবারে শুরু থেকে এবং সময় সময় উঠে এসেছে নানা রকম তত্ত্ব। এই যেমন বলা যায় প্লেটোর কথা। প্লেটোর একটা বিখ্যাত তত্ত্ব হচ্ছে অ্যালিগরি অব দ্য কেভ। এই ডক্ট্রিন অনুসারে মানুষ সাধারণত অনেক কিছু নিয়ে স্পষ্ট ধারণা রাখে না। এটা সমস্যা না, সমস্যা হচ্ছে সে যে অনেক কিছু জানে না এটা সে মানতে চায় না। এর ফলে যেটা হয়, সে অন্ধকারে থেকে শ্যাডোকে রিয়েলিটি ভাবার মতন নিজের ভাবনার বাইরের সব কিছুকে নাকচ করা শুরু করে এবং এখান থেকেই শুরু হয় আরও বড় সমস্যা। যেসব মানুষ অ্যাজাম্পশন কিংবা ধারণার ভিত্তিতে কোনো একটা সিদ্ধান্ত নেয় তাদের সাথে প্লেটোর এই থট মিলে যায় পুরোপুরি। যারা কোনো যুক্তিতর্ক না খুঁজেই মানুষকে অ্যাটাক করে তারা মূলত তাদের জ্ঞান কিংবা অজ্ঞানতাকেই ভাবে একমাত্র রিয়েলিটি, যেটাই মূলত প্লেটোর অ্যালিগরি অব দ্য কেভ। এবং এখান থেকেই আসে মোরালিটি প্রসঙ্গ। এই প্রসঙ্গে বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের ডেনোটোলজিক্যাল এথিক্স আসবে সবার প্রথমে। এই মতবাদ অনুযায়ী মোরালিটির মূল ভিত্তি হচ্ছে ডিউটি এবং ইউনিভার্সাল প্রিন্সিপলস। কেউ যদি এই দুটি মূল ভিত্তি বাদ দিয়ে শুধুমাত্র অ্যাজাম্পশনের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেয় তখন তারা মোরালিটির বেসিক আইডিয়াকে ভায়োলেট করে। অনেকটা কাছাকাছি মন্তব্য উঠে আসে জন স্টুয়ার্ট মিলের ইউটিলিটারিয়ানিজম কনসেপ্ট থেকে। এই মতবাদ অনুযায়ী যে কোনো অ্যাকশনকে বিশ্লেষণ করা উচিত এই অ্যাকশনের ফলাফলের ভিত্তিতে। সেটা না করে যখন অ্যাজাম্পশন কিংবা সাসপিশনের ভিত্তিতে অ্যাকশনকে জাজ করা হয় সেটা হয়ে যায় আনএথিক্যাল একটা বিষয়। এই দুই দার্শনিকের কথার সারমর্ম উঠে আসে আবার অ্যারিস্টটলের ভার্চু এথিক্সে। বিখ্যাত এই মতবাদ বলে জ্ঞান, নিরপেক্ষতা এবং রেশনাল থিঙ্কিংয়ের উপরই মূলত ন্যায় বিচার নির্ভর করে। এটি না করে যখন শুধুমাত্র ইম্পালসিভ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, অন্যায় কিংবা অবিচারের শুরু সেখান থেকেই। অ্যারিস্টটলের এই মতবাদকে আবার সমর্থন করেন ড্যানিশ দার্শনিক সোরেন কিয়েকেগার্ড। তিনি খুব স্পষ্ট করে বলেন কোনো অবস্থাতেই নৈতিকতা বিসর্জন দিয়ে শুধুমাত্র মবকে ফলো করা যায় না। সত্যি কথা কিংবা কাজ যতই অজনপ্রিয় হোক থাকতে হয় সেসবের সাথেই, না হয় ঘটে এমন সব দুর্ঘটনা পরে ক্ষতিপূরণ দিয়েও যেসব দুর্ঘটনাকে শোধরানো যায় না। অর্থাৎ সব দার্শনিকের ফিলসফিক ডিসকর্ড থেকে একটা বিষয় বেশ পরিষ্কার, যে কোনো সিদ্ধান্ত কিংবা জাজমেন্ট নেয়ার আগে নিজের মস্তিষ্ককে খাটানো একটা প্রাথমিক দায়িত্ব। কিন্তু সেটি আমরা কি করি? প্রশ্ন ঠিক এখানেই। ঠিক এখান থেকেই আসা যাক আরেকটি ভয়ঙ্কর কালচারের আলাপে, মিডিয়া কালচার। এই কালচারের প্রসঙ্গে খুব সুন্দর একটা কথা বলেছিলেন আমেরিকার বিখ্যাত বিচারক অ্যালান ডারসাউইটস। তিনি বলেছিলেন, দ্য প্রেস ইজ সাপোজ টু ইনভেস্টিগেট ক্রাইমস, নট প্রসিকিউট দেম। এটা স্বীকার করবেন সবাই, মানুষের পারসেপশন, সচেতনতা এবং আলাপের ধরন তৈরি করতে মিডিয়া একটা ক্রুশাল দায়িত্ব পালন করে। মূলত সমাজে যেখানে যা ঘটছে সেসবের প্রথম আলাপটা মিডিয়া থেকেই উঠে আসে। কিন্তু সাম্প্রতিক সময় যদি আপনি ওয়ার্ল্ড নিউজের প্যাটার্নের দিকে তাকান, দেখবেন রিপোর্টিং আর জাজমেন্টের মাঝের থিন লাইনটা এখন যেন আর এক্সিস্টই করে না। কারো বিরুদ্ধে হয়তো অভিযোগ এসেছে, সেটা প্রমাণিত হওয়ার আগেই সংবাদে তাদেরকে অপরাধী হিসেবে স্বীকৃতি দিয়ে সংবাদ লিখে বসে কেউ কেউ। আইনের যে বেসিক অর্থাৎ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, সেটাকে উপেক্ষা করেই চলে বাকি সব কিছু। এই ধরনের ভিউ সর্বস্ব, ক্লিক বেট, সেন্সেশনাল সাংবাদিকতার কারণে যেটা হয়, গুজব এবং মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে দেদারসে। সোশ্যাল মিডিয়া জনপ্রিয় হওয়ার ফলে যে বিষয়টা এখন পেয়েছে ভিন্ন একটা মাত্রা। যেহেতু যে কোনো কিছু ঘটার সঙ্গে সঙ্গে পাবলিশ করলে ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে, তাই তথ্য প্রমাণ যাচাই না করে, এভিডেন্সের অপেক্ষা না করে ইনসেনসিটিভ ন্যারেশনের সংবাদ ছড়িয়ে পড়ে অনলাইনে, যেগুলো মানুষকে ট্রিগার করে। সেখান থেকেই হয় মব ভায়োলেন্স কিংবা অ্যাজাম্পশনের বেসিসে কাউকে অ্যাটাক করার মতো ঘটনা। এবং যেসব মানুষ হন এইসব কাজের ভিকটিম, তাদের জন্য রিয়েলিটি কী হয় সেটার আলাদা করে বলার দরকার নেই, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক একটা ঘটনা এবার বলবো, যে ঘটনার প্রোটাগনিস্ট সুনীল ত্রিপাঠী নামের 22 বছর বয়সী এক যুবক। সুনীল পড়াশোনার জন্য ভর্তি হন আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটিতে, কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই নানা কারণে ডিপ্রেশনে ভোগা শুরু করেন সুনীল।
একদিন আচমকা জানা যায় কাউকে কিছু না বলে হুট করে নিখোঁজ হয়ে গিয়েছেন। বলাই বাহুল্য, সুনীলের পরিবার দিশেহারা হয়ে পড়ে। তারা সুনীলকে খুঁজে বের করার জন্য অন্য অনেক কিছুর পাশাপাশি একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনও শুরু করে। একই সময় ঘটে আরেকটি ঘটনা। বস্টন ম্যারাথনে বোমা বিস্ফোরণ হয়, কমপক্ষে 3 জন মানুষ মারা যায় এবং 2 শতাধিকের উপর আক্রান্ত হয় মানুষ। FBI নামে ইনভেস্টিগেশনে তারা সিসি ক্যামেরা থেকে আক্রমণকারীদের কিছু আবছা ছবি পায়, যে ছবিগুলোর মধ্যে একটির সাথে নিখোঁজ সুনীল ত্রিপাঠীর মিল খুঁজে পায় এক রেডিট ইউজার। আর যায় কোথায়? কোনো কিছু যাচাই বাছাই না করে সুনীলকে বোমা হামলার অন্যতম আক্রমণকারী হিসেবে ধরে নিয়ে অনলাইনে লেখা হতে থাকে নানা রকমের লেখা। গুজব ছড়াতে থাকে দাবানলের মতো। সোশ্যাল মিডিয়ার পরে এই পালে হাওয়া দেয় বড় নিউজ পেপারগুলো। তারাও সুনীল ত্রিপাঠীকে গিল্টি ট্যাগ দিয়ে ছাপাতে থাকে একের পর এক খবর। কিছুদিন পর যখন আসল অপরাধীদের খুঁজে বের করা হয় এবং প্রমাণিত হয় সুনীল এই অপরাধের সাথে জড়িত নয়, তখনই সবার টনক নড়ে। এবং এর পরের ঘটনাটাই ট্র্যাজিক। সুনীলের লাশ খুঁজে পাওয়া যায় এক নদীর পাড়ে। বোঝাই যাচ্ছিল ডিপ্রেশন থেকে আত্মহত্যা করেছে সে। কিন্তু একবার ভাবুন, একটা আত্মহত্যা করা মানুষকে অপরাধী বানিয়ে তার পুরো পরিবারকে যে ট্রমাটিক সিচুয়েশনের মুখোমুখি করল সোশ্যাল মিডিয়া এবং টপ টায়ারের নিউজ পেপারগুলো, এই দায় তারা কি এড়াতে পারে? এড়ানো কি সম্ভব? এই অংশে এসে আপনি চাইলে একটা প্রশ্ন করতেই পারেন। প্রশ্নটা হচ্ছে, অ্যাজাম্পশন এবং সাসপিশনের ভিত্তিতে ইনজাস্টিসের এই যে একটা টালমাটাল অবস্থা চলছে, এখান থেকে বের হওয়া যায় কিভাবে? এই প্রশ্নের উত্তরে প্রথমেই বলা যায় আমেরিকার সুপ্রিম কোর্টের বিখ্যাত বিচারক সোনিয়া সোটোমায়োরের বলা বিখ্যাত একটা কথা। তিনি বলেছিলেন, "Where there is no knowledge of the law, injustice thrives." মানুষ যখন তাদের অধিকার নিয়ে সচেতন থাকে না, মানুষের যখন এক্সিস্টিং লিগ্যাল কালচার নিয়ে ভয় হয়, তখনই মূলত অ্যাজাম্পশন বেসড জাজমেন্ট কিংবা মব ভায়োলেন্সের মতো ঘটনাগুলো ঘটে। এক্ষেত্রে তাই সলিউশন একটাই, নিজেদের অধিকার নিয়ে সচেতন হওয়া। পাশাপাশি লিগ্যাল সিস্টেমের খুঁটিনাটি যদি আরেকটু সহজ করা যায়, যদি এসব প্রতিষ্ঠানে মানুষের পার্টিসিপেশন বাড়ানোর মতো ইনিশিয়েটিভ নেওয়া যায়, তাহলে পরিস্থিতি পাল্টানোর আশা কিন্তু আমরা করতেই পারি। দ্বিতীয়ত যেটা করা উচিত সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার সেন্সিবল আচরণ এবং সোশ্যাল মিডিয়াতে নিজেদের সেন্সিবল আচরণ। আমেরিকার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক ফেলিস ফ্র্যাঙ্কফার্টার বলেছিলেন, "আ ফ্রি প্রেস মাস্ট বি রেসপন্সিবল অর ইট বিকামস এ ওয়েপন অফ ডিস্ট্রাকশন।" এটা মাথায় রাখলে এবং মেনে চললেই কিন্তু কমে যাবে অনেকটুকু জটিলতা। MITর এক গবেষণায় উঠে এসেছিল, সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার শতকরা 59% খবরকে মানুষ সত্যি বলে মনে করে। ভাবুন তো, কত মিথ্যা এভাবে আলোর গতিতে ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। এই বিষয়টির সমাধানের জন্য তাই নিতে হবে কিছু পদক্ষেপ। এথিক্যাল জার্নালিজমের চর্চাটা যদি রাখা যায়, কোনো একটা সংবাদ প্রকাশের আগে প্রিন্ট মিডিয়া যদি ফ্যাক্টগুলো আরেকটু নিখুঁতভাবে চেক করে, সোশ্যাল মিডিয়া রিউমারগুলোর রিচ কমানোর স্টেপ নেয়, তাহলে এই কালচার যে পাল্টাবে ধীরে ধীরে, সন্দেহের সুযোগ কিন্তু সেখানেও নেই। তৃতীয়ত, মব জাস্টিসের বিরুদ্ধে শক্ত আইনি পদক্ষেপ নেওয়া। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আনান বলেছিলেন, রাগ এবং ভায়োলেন্সের মাধ্যমে আপনি কোনো জাস্টিস ইনশিওর করতে পারবেন না। জাস্টিসকে অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। এটা মেনে নিতেই হবে মব জাস্টিস নিয়ে আমাদের কোনো শক্তপোক্ত আইন নেই, আর যেসব আইন আছে সেসবের অবস্থাও ততই বছর। এই অবস্থা থেকে মুক্তির উপায় তাই একটাই, আইনকে ঢেলে সাজানো। মব জাস্টিস যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় যদি আনা যায়, মব রিলেটেড মামলাগুলোর জন্য যদি স্পিডি ট্রায়াল ব্যবস্থা চালু করা যায়, মব সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য যদি স্পেশালি ট্রেন ফোর্স রেডি করা যায়, তাহলে এই সংকট কাটিয়ে ওঠা খুব ভালোভাবেই সম্ভব। আমেরিকার ফাউন্ডিং ফাদারদের অন্যতম বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হবে যখন যারা ক্ষতিগ্রস্ত নয় তারা ক্ষতিগ্রস্তদের মতোই ক্ষুব্ধ হবে। ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে, সত্যের বদলে অনুমানকে অনুসরণ করলে তার ফলাফল হতে পারে কতটা ভয়ঙ্কর। কিন্তু তবু সেই পুরনো প্রবাদকে সত্যি বানিয়ে আমরাও বারবার প্রমাণ করেছি, ইতিহাসের প্রধানতম শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে আসলে কেউ শিক্ষা নেয় না। হোক সেটা সালেম উইচ ট্রায়ালস কিংবা আধুনিক সময় সোশ্যাল মিডিয়া উইচ হান্ট, মানুষ যে মুহূর্তের মধ্যে হতে পারে বর্বর তার অনেক প্রমাণই দেখেছে এই পৃথিবী। সেই সাথে প্রমাণিত হয়েছে এই সত্য, ইনস্ট্যান্ট জাজমেন্ট যেটা হয় সেটা আসলে জাস্টিস নয়, ইনজাস্টিস। আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে আচমকা রেগে হুট করে অ্যাকশন নেওয়া খুব সাধারণ ঘটনা, কিন্তু কোনো ঘটনাকে ঠান্ডা মাথায় অ্যানালিসিস করে তারপর সেটার পক্ষে বিপক্ষে অ্যাকশন নেওয়া, সেটাই ক্রমশ হয়ে দাঁড়িয়েছে একটা বিরল বিষয়। একটা বিচ্ছিন্ন অভিযোগ, একটা ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা একটা ক্লিক বেইট হেডলাইন মুহূর্তেই এখন গ্রাস করতে পারে জীবন। ক্ষেত্র বিশেষে তো এটাও মনে হয় আমরা আজকাল আর সত্যিই জানতে চাই না। আমরা চাই আমাদের অনুমানের পক্ষে যুক্তি যাচাই বাছাই না করে আমরা ভাইরাল হতে চাই। এই ভাইরালের চক্করে যদি নির্দোষ মানুষ মারাও যায় তাতে আমাদের কিচ্ছু যায় আসে না।
ভলতের বলেছিলেন, যারা আপনাকে অবাস্তব কিছু বিশ্বাস করাতে পারে তারা আপনাকে দিয়ে ভয়ঙ্কর কিছু করাতেও সক্ষম। এখানেই তাই এসে দাঁড়ায় প্রশ্ন, আমরা কি অ্যাজাম্পশনের ভিত্তিতেই নিতে থাকবো আচমকা সব সিদ্ধান্ত, নাকি একটু ভাববো, একটু জায়গা দেব যুক্তিকে, একটু ভরসা রাখবো আমাদের আইনি ব্যবস্থাতে? প্রশ্ন রইল, সাথে রইল ছোট্ট একটা সংযোজন। দিন শেষে যে বিচারের প্রাধান্য নেই সত্যির, যুক্তির, প্রমাণের, সেই বিচার কি আসলেই বিচার, নাকি বিচারের নামে নতুন এক স্বৈরাচার? যদি স্বৈরাচারই হয় তাহলে এই স্বৈরাচার দমন হবে ঠিক কবে এবং কিভাবে?